তাহলে আজকে আমরা কাকে লোপাট করব? আজ আমাদের সেরা শিকার হবে কে? চমকে দাঁড়িয়ে উঠল গ্যাব্রিয়েল, কিন্তু বিস্ময় আর ভয়ে সেই জায়গা ছেড়ে এক পাও সে আর নড়তে পারল না। আপনারা শুনছেন গল্প অ্যান্ড কোম চ্যানেল। শুরু হচ্ছে চার্লস ডিকেন্সের গল্প দি স্টোরি অব দি গবলিনস হু স্টোল এ সেক্সটন, অবলম্বনে গির্জার ভূত। গল্পটা অবশ্যই সত্য, কেননা আমার ঠাকুরদা ও বাবার আমল থেকে এটা সেইভাবেই চলে আসছে এবং এখানকার মানুষ একে সত্য বলে মেনেও নিয়েছে। গল্পের পটভূমি এই দেশেরই কোনো এক মঠের জমিদারির সদর শহর এবং কাহিনীটিও বেশ প্রাচীন। গির্জার জমাদার এবং কবরের মাটি খোঁড়ার কাজ করত যে লোকটি, তার নাম ছিল গ্যাব্রিয়েল গ্রাব। কবরখানার নিরানন্দ পরিবেশে যেহেতু তাকে সর্বক্ষণই থাকতে হতো, সেহেতু আমরা বুঝতেই পারি যে গ্র্যাব লোকটিও ছিল সদা বিষণ্ণ ও গম্ভীর প্রকৃতির। মৃতের সৎকার যারা করে এখনকার দিনে, তারা হয়তো গ্রাবের মতো এমন হয় না, কেননা ভাড়াটে শোকযাত্রীও আমি এমন লোককেও দেখেছি যে তার ব্যক্তিগত জীবনে নিতান্তই একজন আমোদে মানুষ। বড় একটা গ্লাস ভর্তি রাম এক চুমুকে শেষ করে অনর্গল কথা বলতে আর নরক গুলজার করা গানে মেতে উঠতেও তাকে আমি প্রায়ই দেখেছি। কিন্তু সে যাই হোক, গ্রাবের বেলায় এসব উদাহরণ অচল। সে ছিল নিতান্তই রসকসহীন আর খিটখিটে মেজাজের মানুষ। দুনিয়ায় নিজেকে ছাড়া আর কাউকে সে চিনত না। গোমরা মুখে একা একাই সে থাকতো। গায়ে তার থাকতো একটা ঢাউস ওয়েস্টকোট এবং সেই কোটের বিশাল পকেটের মধ্যে সবসময় রেখে দিত একটা পুরানো মদের বোতল। পথে ঘাটে চলতে চলতে কোনো আমুদে লোকের সামনাসামনি হলেই তার ভুরু দুটো বিরক্তিতে আর রাগে কুঁচকে উঠত এবং এটা প্রায় অবধারিতই ছিল, এবং সে তাকে পাশ কাটিয়ে যেতে হলে একটা বিস্বাদ মন না নিয়ে কিছুতেই যাওয়া যেত না। সেদিন ছিল বড়দিনের আগের সন্ধ্যা। সন্ধ্যা হওয়ার কিছু আগেই গ্যাব্রিয়েল একটা লণ্ঠন জেলে নিল এবং তার কোদালটাও কাঁধে তুলে নিয়ে পুরানো গির্জা চত্বরের দিকে যাবে বলে বেরিয়ে পড়ল। কেননা যেভাবেই হোক আগামীকাল সকালের মধ্যেই একটা কবর তাকে খুঁজে রাখতে হবে। কিন্তু মেজাজটা তার আজ নিতান্তই খারাপ হয়ে আছে। শুধু সে ভাবল হয়তো কাজে গেলে সবই আবার ঠিক হয়ে যাবে। তাই সে দ্রুত পথ চলতে লাগলো। একটা পুরানো রাস্তা ধরে সে চলেছে। রাস্তার দুপাশে সারি সারি পুরানো আমলের বাড়ি। বাড়িগুলোর জানলা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে আগুনের উজ্জ্বল আলো, এবং তার সঙ্গে ভেসে আসছে আগুনের চারিপাশে জড়ো হওয়া উৎসব প্রিয় মানুষদের হাসি আর উচ্ছ্বাসের উচ্চ করধ্বনি। গ্যাব্রিয়েল লক্ষ্য করল ওরা সবাই আগামীকালের উৎসবের জন্যই তৈরি হচ্ছে। রান্নাঘরের জানলাগুলো দিয়েও ধোঁয়ার কুণ্ডলী সঙ্গে ভেসে আসছে নানা রকম সুস্বাদু রান্নার খোঁজবাই। কিন্তু তাহলে কি হয়? গ্যাব্রিয়েল গ্রামের কাছে এ সমস্তই বিশ্ববৎ পরিত্যাজ্য এবং পাচনের মতোই তিক্ত স্বাদের ব্যাপার। দুপাশের বাড়িগুলো থেকে হৈ হৈ করতে করতে ছেলেমেয়েরা দলে দলে রাস্তায় বেরিয়ে পড়েছে। গ্যাব্রিয়েল লক্ষ্য করল রাস্তা পার হয়ে উল্টো দিকের একটা বাড়ির দোতলায় গিয়ে আরও কয়েকটা ছেলেমেয়ের সঙ্গে জুটে তারা বড়দিনের খেলা শুরু করে দিল। তাদের ব্যাপার দেখে মুখ গোমরা করেই সে একবার হাসল। তারপর কোদালটাকে আরও শক্ত মুঠোয় ধরে নানা রকম রোগবালাইয়ের কথা চিন্তা করতে লাগলো। হাম, জ্বর, ঠুটো, পুপিংকাশি ইত্যাদি যত রকম রোগের কথা তার মনে পড়ল, সবগুলো কথা ভেবেই নিজেকে সে সান্ত্বনা দেবার চেষ্টা করতে লাগলো। হ্যাঁ, এতক্ষণে মনটা তার ঠিক হয়েছে বটে। ওই সব ছোঁয়াচে হুল্লোড়ের ব্যাপারগুলো থেকে আপাতত সে রেহাই পেয়েছে। খুশি মনেই গ্যাব্রিয়েল গট গট করে পথ চলতে লাগলো। চলতে চলতে প্রতিবেশীদের সঙ্গে প্রায়ই তার দেখা হয়ে যাচ্ছে এবং আসন্ন বড়দিনের উচ্ছ্বাসিত ও সাদর সম্ভাষণও তাদের তরফ থেকে তাকে শুনতে হচ্ছে। দায় সারা গোছের জবাব দিয়ে ঘোত ঘোত করতে করতে গ্যাব্রিয়েল এবার একটা অন্ধকার গলিপথ ধরে চলতে শুরু করলো। এই গলির শেষেই গির্জার কবরখানার সেই পুরানো চত্বর। নিশ্চিত মনে ও নির্ঝঞ্ঝাটে পথ চলতে হলে এই রকম অন্ধকার গলি ভালো।
জায়গাটা ভুতুড়ে বলে একমাত্র দিনের বেলা ছাড়া রাত্রের দিকে শহরের লোকজনও এখানে তেমন কেউ আসা যাওয়া করে না। গ্যাব্রিয়েল এবার নিশ্চিন্ত হলো। বড়দিনের হইহল্লা করতে ছেলে মেয়ের দল এখানে কেউ নেই। এখানকার এই মঠ বাড়িতে যে সময় ন্যাড়ামাথা সাধুরা বাস করত সেই সময় থেকেই এই গলিটার নাম হয়ে আছে কবরখানা গলি। আসলে জায়গাটাও তাই, যেমন নির্জন আর তেমনি থমথমে। চলতে চলতে গ্যাব্রিয়েল শুনতে পেল একটা ছেলে যেন গান গাইতে গাইতে দ্রুত এদিকেই আসছে। ওই যে বাড়িতে ছেলের দল গিয়ে জড়ো হয়েছে, এই ছেলেটা নিশ্চয়ই সেখানে যাচ্ছে। কিছুটা একা একা পথ চলার ভয় কাটাবার জন্য আর কিছুটা বড়দিনের গান গাইবার জন্য তৈরি হওয়ার চেষ্টায় ছেলেটা গলা ফাটিয়ে গান ধরেছে। গলির এক পাশে সরে দাঁড়ালো গ্যাব্রিয়েল। ছেলেটা কাছে আসতেই হাতের লণ্ঠনটা বেশ সজোরে বার ৫-৬ তার মাথায় সে ঠুকে দিল। অর্থাৎ গলাটা একটু নরম করো হে বাপু। মাথায় হাত বুলাতে বুলাতে ছেলেটা পালিয়ে গেল, কিন্তু গান সে গাইতেই লাগলো, তবে কিনা এবার একটু নিচু গলায়। পরম তৃপ্তিতে গ্যাব্রিয়েল একবার মুচকি হেসে কবরখানার চত্বরের মধ্যে ঢুকে পড়ে ফটকে তালা লাগিয়ে দিল। ওয়েস্টকোটটা খুলে রেখে এবং লণ্ঠনটাকে এক জায়গায় রেখে অর্ধেক খোঁড়া একটা কবর সে খুঁড়তে শুরু করলো। ঘণ্টাখানেক ধরে পরম উৎসাহে এবং এক মনে সে কবর খুঁড়তে লাগলো। ঠান্ডা শিশিরে মাটি এখন একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে। এ মাটি খোঁড়া যেমন শক্ত তেমনি শক্ত তা ওপরে তুলে ফেলাও। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু জ্যোৎস্না এখনো তেমন জোরালো নয়। শুধু একটা ম্লান আলোর রেশ কবরখানার চত্বর ছেয়ে রয়েছে। গির্জার অস্পষ্ট ছায়া এসে পড়েছে চত্বরের মাটিতে। অন্য সময় হলে এই সমস্ত বাধা বিপত্তি নিয়ে গ্যাব্রিয়েল ভাবতে বসে যেত এবং নিরাসক্ত হয়ে পড়ত। কিন্তু সেই ছেলেটার গান থামিয়ে দেওয়ার পর থেকে তার মনটা বেশ খুশি খুশি হয়ে আছে। তাই কাজ এগোচ্ছে না দেখেও সে ভ্রুক্ষেপ করল না। একবার করে কবরের ভেতরটা সে দেখে আর প্রাণপণে কোদাল চালায়। কাজ শেষ করতে তার বেশ রাত হয়ে গেল। নিজের জিনিসপত্র গোছগাছ করতে করতে তার মুখে সেই গোমরা হাসিটা আবার ফুটে উঠল। গুনগুন করে এবার সে নিজেই গান ধরল। কবরখানার একটা পাথরের স্মৃতিফলক ছিল গ্যাব্রিয়েলের বড় প্রিয় জায়গা। সেই পাথরের ওপর বসে পড়ে সে একবার হো হো করে হেসে উঠল। তারপর কোটের পকেট থেকে পুরানো মদের বোতলটা বার করে আবার সে সুর করে গেয়ে উঠল, বড়দিনের উপহার একটা শুধু কফিন, হা হা হা। তার পেছন থেকে একটি কণ্ঠস্বর যেন সঙ্গে সঙ্গেই প্রতিধ্বনি করে হেসে উঠল, হা 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 হা। চমকে উঠে গ্যাব্রিয়েল তার হাসি থামিয়ে ফেলল। মদের বোতলটা মুখে তুলতে গিয়েও আর তোলা হলো না তার। চারিদিকে সে তাকিয়ে দেখল, গির্জা চত্বরে ছড়িয়ে পড়া ম্লান জ্যোৎস্নালোকে সে দেখতে পেল তার কাছাকাছি সবচেয়ে পুরানো যে কবরটা রয়েছে সেখানে কি যেন একটা নড়াচড়া করছে। সমস্ত সমাধি ফলকের ওপরেই এখন জমাট বেঁধে রয়েছে সাদা তুষার। জ্যোৎস্নার আলোয় সেই তুষারমালা রত্নমালার মতোই ঝিকমিক করছে। তুষার জমেছে পুরানো ওই গির্জার নকশা কাটা পাথরের গায়েও। মাটির ওপরেও তুষার পড়ে জমাট বেঁধে গেছে। কবর খোঁড়া মাটির ঢেলাগুলো এখন ছেয়ে গেছে সাদা তুষারের আবরণে। সে তুষার এতই সাদা এবং এতই মসৃণ যে হঠাৎ দেখলে মনে হয় ওখানে যেন সাদা চাদর ঢাকা কতগুলো মৃতদেহ শুয়ে আছে। চারিদিক নিস্তব্ধ ও নিথর। ভাবগম্ভীর এই পটভূমির গভীর নিস্তবতার মাঝে কোথাও যেন একটি শুকনো পাতাও খসখস আওয়াজ তুলতে ভরসা পাচ্ছে না। কোথাও কোনো আওয়াজ উঠলেও তা যেন প্রচণ্ড ঠান্ডায় আর নিথর নিস্তব্ধতার মাঝে জমাট বেঁধে যেতে চাইছে। মদের বোতলটা আবার মুখে তুলতে তুলতে আপন মনেই গ্যাব্রিয়েল গ্রাব বলল, এ নিশ্চয়ই আমার হাসিরই প্রতিধ্বনি। গম্ভীর গলায় কে যেন বলল, না চমকে দাঁড়িয়ে উঠল গ্যাব্রিয়েল, কিন্তু বিস্ময় আর ভয়ে সেই জায়গা ছেড়ে এক পাও সে আর নড়তে পারল না।
চোখের সামনে এবার সে যা দেখতে পেল তাতে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। খুবই কাছাকাছি এবং খাড়াই পাথরের একটা স্মৃতিফলকের ওপরে বসে রয়েছে একটা অদ্ভুত অপার্থিব মূর্তি। নিমেষের মধ্যেই গ্যাব্রিয়েল বুঝতে পারল এ কোনো পৃথিবীর জীব নয়। মূর্তিটার লম্বা লম্বা পা দুটো প্রায় যেন মাটি ছুঁয়ে ফেলেছে, তাই সে পা গুটিয়ে এক অদ্ভুত কায়দায় বসে আছে। লিকলিকে হাত দুটোকে সে হাঁটুর ওপরে রেখে দিয়েছে। দেহকাণ্ডটা তার নিতান্তই ছোট এবং গোলাকার। গায়ে তার ঝালর দেওয়া আটশাট এবং নকশা কাটা একটা জামা, একটা আংরাখা ঝুলছে তার পিঠের দিকে। তার জামার কলারটা অনেকগুলো কোণ বার করে কাটা, যেন মনে হয় ওই জিভটা গলায় বুঝি রঙিন রুমাল জড়িয়েছে। তার পায়ের জুতো জোড়াটা আঙুলের দিকে সরু হয়ে ক্রমশই পাকিয়ে উঠেছে। মাথায় সে পড়েছে পালক লাগানো একটা বিরাট টুপি। টুপিটা তার তুষারে সাদা হয়ে গেছে। ভূতটা এমনি ঢঙে বসে রয়েছে যে দেখে মনে হয় যে সে যেন গত 200 কিংবা 300 বছর ধরে ওই এক জায়গাতেই পরম আরামে বসে আছে। হ্যাঁ, একদম স্থির হয়েই বসে আছে সে। পৃথিবীর সব কিছুকে তুচ্ছ করার মতো একটা অবজ্ঞার ভাব নিয়ে জিভটা সে বের করে আছে। গ্যাব্রিয়েল গ্রাবের দিকে যেভাবে তাকিয়ে সে মিটমিট করে হাসছে, সেরকম হাসি বুঝি শুধু ভূতেরাই হাসতে পারে। ভূত বলল, না এবার ওটা প্রতি নয়। গ্যাব্রিয়েলের হাত পা অবশ হয়ে এলো। সে কোনো জবাব দিতে পারল না। কড়া সুরে ভূত তাকে জিজ্ঞাসা করলো, বড়দিনের সন্ধ্যায় তুমি এখানে আমতা আমতা করে গ্যাব্রিয়েল গ্রাব বলল, আমি এখানে কবর করতে এসেছিলাম হুজুর। সমস্ত গির্জা চত্বর জুড়ে অনেকগুলো কণ্ঠস্বর মিলে হঠাৎ যেন একটা ঐক্যতান শুরু হয়ে গেল। গ্যাব্রিয়েল সভয়ে একবার চারিদিকে তাকিয়ে দেখল, কিন্তু কিছুই সে দেখতে পেল না। ভূত এবার তাকে প্রশ্ন করল, তোমার বোতলে কি আছে? ঠকঠক করে কাঁপতে কাঁপতে গ্যাব্রিয়েল বলল, আগে মদ হুজুর। গ্যাব্রিয়েল রীতিমতোই ভয় কাঁপতে লাগলো, কেননা সে ভেবে দেখল প্রশ্নকারী এই ভূত নিশ্চয়ই প্রেতলোকের আবগারি বিভাগেরই কোনো কর্তা ব্যক্তি কেউ হবেন। ভূত বলল, এমন রাত্রিবেলায় কবরখানায় বসে চোলাই মদ খাচ্ছে কে? অদ্ভুত কণ্ঠস্বরগুলো আবার উদ্দাম হয়ে বলে উঠল, ভয়ে আধমরা গ্যাব্রিয়েলের দিকে তীব্র কুটির এক দৃষ্টি হেনে বেশ উঁচু গলায় ভূত এবার বলল, তাহলে আজকে আমরা করব। আজ আমাদের সেরা শিকার হবে কে? গির্জার অর্গানের গম্ভীর স্বর যখন চড়া পর্দায় উঠে যায়, তখন সমবেত গায়ক দল যেভাবে গান গেয়ে ওঠে ঠিক সেইভাবেই যেন ঝড়ো হওয়ার মতোই গ্যাব্রিয়েলের কানে এসে পৌঁছালো সেই একই জবাব, গ্যাব্রিয়েল গ্রাব। সেই সমবেত শব্দ ঝংকার যেমন ঝড়ের মতো ভেসে এলো, তেমনি আবার ঝড়ের মতোই দূরে মিশিয়ে গেল। ভূতের মুখের সেই চাপা হাসিটা এবার একটু স্পষ্ট হলো। সে বলল, এই ব্যাপারে তুমি কি বলো গ্যাব্রিয়েল? গ্যাব্রিয়েল কিছুই বলতে পারল না। সে কেবল জোরে জোরে হাঁপাতে লাগলো। পাথরের ফলকের ওপরে তেমনিভাবেই বসে থেকে এবং শূন্যের দুদিকে দুটো পায়ের লাথি ছোড়ার ভঙ্গি করে ভূত আবার বলল, এই ব্যাপারে তুমি কি ভাবছো গ্যাব্রিয়েল? কথাটা শেষ করে ভূত তার জুতো জোড়ার বাঁকা সুরের দিকে এমনভাবেই তাকিয়ে রইল যেন এমন চমৎকার জুতো বন্ড স্ট্রিটের কোনো শৌখিন দোকান থেকেই সে কিনে এনেছে। ভয়ে আধমরা হয়ে এসেছে গ্যাব্রিয়েল। কাঁপতে কাঁপতে সে বলল, ব্যাপারটা খুবই জটিল হুজুর। হ্যাঁ, খুবই জটিল আর খুবই ভালো। তবে কি না আপনি যদি অনুমতি করেন তাহলে আমি ফিরে গিয়ে আমার বাকি কাজটুকু শেষ করি। ভূত প্রশ্ন করল, কাজ কিসের কাজ?
আমতা আমতা করে গ্যাব্রিয়েল বলল, আগে কবর খোঁড়ার কাজ হুজুর। কবর খোঁড়া আয়না দুনিয়া শুনতে সবাই যখন আজ আনন্দ করছে তখন তুমি কিনা আনন্দ করছো খোঁড়ে তুমি আসলে সেই রকমই লোক। অদ্ভুত কণ্ঠস্বরগুলো আবার খলকল করে বলে উঠল, গ্যাব্রিয়েল ভূত বলল, শোনো গ্যাব্রিয়েল, আমার সাঙ্গপাঙ্গরা কিন্তু তোমাকে আজ তুলে নিয়ে যেতে চায়। লম্বা জিভটা মুখের এক প্রান্তে টেনে নিয়ে ভূত আবার বলল, আমার সাঙ্গপাঙ্গরা তোমাকে নিয়ে যেতে চাইছে গ্যাব্রিয়েল। ভয়ে কাঠ হয়ে গ্যাব্রিয়েল বলল, আপনি দয়া করলে ওনারা তা পারবেন না হুজুর, ওরা আমাকে চেনেন না, তাছাড়া মনে হয় ওনারা আমাকে কোনো কালেও দেখেও নি। ভূত বলল, হ্যাঁ দেখেছো বই কি, আজকেই আমরা দেখেছি গোমরা মুখে বুড়ো কুচকে সন্ধ্যার মুখে এই রাস্তা দিয়ে তুমি আসছিলে। হাতে তোমার ছিল একটা কবর খোঁড়বার কোদাল। শক্ত হাতে কোদালটা ধরে আর রাস্তার ছেলে মেয়েদের দিকে বিরক্ত ভাবে তাকাতে তুমি রাস্তা হাঁটছিলে। হ্যাঁ তোমাকে আমরা বিলক্ষণ চিনি। একটা ছেলের উপরে খামকা রেগে গিয়ে তুমি যে তাকে মেরে বসেছ তাও আমরা জানি। কেন যে মেরেছ সেও আমরা বুঝি। আসলে তুমি ভাবতেও পারো না যে ওই ছেলেটার মতো মনের খুশিতে কোনোদিন তুমি নাচতে পারবে, তাই তুমি হিংসে জ্বলে মরেছিলে। হ্যাঁ তোমাকে আমরা চিনি বই কি, নিশ্চয়ই চিনি। ভূত একবার সরু গলায় খলখল করে হেসে উঠল। তার হাসিটা 20 গুণ জোরে চারিদিকে গম গম করতে লাগলো। পা দুটো জড়ো করে সেই পাথরের ফলকের সরু কানার ওপরে ভূতটা এবার মাথা সোজা করে দাঁড়িয়ে উঠল এবং তারপরই সেখান থেকে একটা ডিগবাজি খেয়ে একেবারে গ্যাব্রিয়েলের পায়ের কাছে এসে টান টান হয়ে দাঁড়ালো। একটু সরে দাঁড়াবার চেষ্টা করে গ্যাব্রিয়েল বলল, আমার এবার চলে গেলেই ভালো হয় হুজুর, আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। ভূতটা যখন হাসছে, বলো কি বিদায় নেবে ওহে শুনছো তোমরা গ্যাব্রিয়েল আমি বিদায় নিতে চাইছে। গ্যাব্রিয়েল তখন লক্ষ্য করল যে গির্জার জানলাগুলো উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠছে এবং সমস্ত গির্জা বাড়িটাকেই মনে হচ্ছে যেন আলোয় ঝলমল করে উঠেছে। কিন্তু হঠাৎ সেই উজ্জ্বল আলোটা কোথায় যেন মিলিয়ে গেল। তার বদলে অর্গানের গুরুগম্ভীর সুরে আকাশ বাতাস ভরে উঠল। ভূতের দল এতক্ষণ কোথায় ছিল কে জানে। গ্যাব্রিয়েলের সামনে যে ভূতটা বসে আছে ঠিক তারই মতো দেখতে একদল ভূত গির্জা চত্বরে এসে হাজির হয়ে কবরের পাথরগুলোর ওপর দিয়ে লাফিয়ে পার হয়ে খেলা করতে লাগলো। সব থেকে উঁচু যে পাথরটা তার ওপর দিয়ে সবাই ওরা একে একে অদ্ভুত কৌশলে লাফ দিয়ে পার হতে লাগলো। পয়লা নম্বরের ভূতটাকে দেখা গেল এই ব্যাপারে সে এক দারুণ ওস্তাদ। তার মতো দক্ষতা আর কারোর মধ্যেই দেখা গেল না। ভীষণ ভয় পেয়ে গেলেও গ্যাব্রিয়েল লক্ষ্য করল অন্য ভূতগুলো যখন অত্যন্ত সাধারণ কবরের পাথর লাফ দিয়ে ডিঙিয়ে সন্তুষ্ট থাকছে, পয়লা নম্বরের ভূতটা তখন অনায়াসে দক্ষতায় লাফ দিয়ে পার হয়ে যাচ্ছে পুরো একটা পারিবারিক সমাধি এবং তার লোহার রেলিংও। এইভাবে লাফ দেওয়াটা যেন তার কাছে কোনো ব্যাপারই নয়। অবশেষে এই লাফালাফির খেলাটা এক চরম উত্তেজনাকর অবস্থায় এসে পৌঁছল। ওদিকে অর্গানের সুরটাও এখন দ্রুত লয়ে বেঁচে চলেছে। তার সঙ্গে তাল রেখে ভূতরাও লাফালাফি করে চলেছে। আর সে লাফের ভঙ্গি বা কত রকম। কখনো তারা ঘুরপাক খাচ্ছে, কখনো মাটিতে ডিগবাজি খাচ্ছে, আবার কখনো বা ফুটবলের মতোই পাথরের ওপরে তারা লাফ দিয়ে নাচছে। চারিদিকের এই দ্রুতলয়ের ব্যাপার এগুলো গ্যাব্রিয়েলের মাথা যেন ঘুরিয়ে দিল। পা দুটো তার টলতে লাগলো। আচ্ছন্নের মতোই সে দেখতে লাগলো ভূতগুলো তার চোখের সামনে দিয়ে যেন উড়ে চলেছে
এই ব্যাপার যখন চলেছে তখন হঠাৎ সেই ভূতের রাজা গ্যাব্রিয়েলের কাছে এসে তার জামার কলার ধরে টেনে তাকে মাটিতে বসালো এবং নিজেও তার পাশে বসে পড়ল। আচমকা টানে ফাঁস ফাঁস করে উঠল গ্যাব্রিয়েল, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতেই সে দেখতে পেল একটা বিশাল গুহার মধ্যে সে এসে পড়েছে এবং তার চারিপাশে ঠিক ঠিক করছে এক গাদা বিচ্ছিরি দেখতে গোমরা মুখভূত। গুহার মাঝখানে একটা উঁচু জায়গায় বসে আছে গির্জা চত্বরে লেখা সেই ভূতের রাজা, আর তার পাশে চলৎ শক্তিহীন হয়ে দাঁড়িয়ে রয়েছে সে নিজে। ভূতের রাজা হেঁকে বলল, আজকের রাতটা বড্ড ঠান্ডায়, বড্ডই ঠান্ডা। শরীর গরম করার মতো কিছু আনো দেখি। হাসি হাসি মুখ করে একদল ভূত ব্যস্ত সমস্ত হয়ে হুকুম তামিল করবার জন্য ছুটে বেরিয়ে গেল। গ্যাব্রিয়েলের মনে হলো ওরা নিশ্চয়ই এই ভূতের রাজার সভাসদবর্গ, কিন্তু তখনই ওরা আবার ফিরে এলো। ওদের একজনের হাতে রয়েছে দেখা গেল একটা মদের গ্লাস ভর্তি তরল আগুন। গ্লাসটা সে রাজার দিকে বাড়িয়ে দিল। গ্যাব্রিয়েল সবিস্ময়ে লক্ষ্য করল যে ভূতের রাজার গাল দুটো এবং গলার ভেতরের সমস্তটা কাচের মতোই স্বচ্ছ। রাজা একবার বলে উঠল, আহা! তারপর সেই তরল আগুনের সবটাই গলার মধ্যে ঢেলে দিয়ে বলল, ওহে, এটুকু শুধু তো একজনের জন্যই হবে। মিস্টার গ্র্যাবের জন্য আরেক গ্লাস নিয়ে এসো। বেচারি গ্যাব্রিয়েল গ্র্যাব আপত্তি জমিয়ে বারবার যে রাত্রে শরীর গরম করার মতো কিছু পান করা তার অভ্যাস নাই, কিন্তু সমস্ত আপত্তি তার বৃথা হলো। একটা ভূত এসে তাকে চেপে ধরল, আর একটা ভূত তার গলায় সেই তরল আগুন ঢেলে দিল। দমকা কাশির ধমকে গ্যাব্রিয়েলের দম বন্ধ হওয়ার জোগাড় হলো। ভূতের দল খিলখিল করে একবার হেসে উঠল। সেই জ্বলন্ত পানীয় গলায় যেতেই কাশির চোটে গ্যাব্রিয়েল গ্র্যাবের চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়ে, আর বেচারা তা ক্রমাগত মুছতে থাকে। ভূতের রাজা এবার আর এক কাণ্ড করে বসল। গ্যাব্রিয়েলের চোখের মধ্যে টুপি দিয়ে একটা বিরাট খোঁচা মেরে বলল, হ্যাঁ, এই লোকটাকে এবার মানুষের দুঃখ কষ্টের কয়েকটা ছবি দেখিয়ে দাও তো তোমরা। ছবিগুলো আমাদের মহাভেজখানাতেই আছে, যাও নিয়ে এসো। ভূতের রাজার মুখের কথা শেষ হতে না হতেই সমস্ত গুহাটা এক গাঢ় কুয়াশায় ঢেকে গেল। গুহার কোন কানাচ সমস্তই ঢেকে গেল, কিন্তু একটু পরেই আবার ধীরে সবই যখন পরিষ্কার হয়ে গেল তখন গ্যাব্রিয়েল দেখল তার থেকে বেশ অনেকটা দূরেই দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আসবাব বিরল একটা ছোট ঘর। সেই ঘরের মধ্যে অগ্নিকুণ্ডে জ্বলছে আগুন, এবং সেই আগুনের চারপাশে দল বেঁধে এসে দাঁড়িয়েছে শিশুরা। শিশুদের মা একটা চেয়ারে বসে আছেন। একটি শিশু মায়ের চেয়ারের চারপাশে ঘুরে ঘুরে মহানন্দে নাচছে। মা মাঝে মাঝেই জানলার কাছে উঠে যাচ্ছেন, পর্দা সরিয়ে কি যেন দেখছেন। এক পাশে একটি টেবিলে সাজানো হয়েছে অনাড়ম্বর কিছু খাদ্য সামগ্রী, আর একদিকে আগুনের পাশে রাখা হয়েছে একটা হাতলালা চেয়ার। এমন সময় দরজায় টোকা পড়ল। মা উঠে গিয়ে দরজা খুলতেই ছেলে মেয়েরাও মাকে চারপাশ থেকে ঘিরে আনন্দে হাততালি দিয়ে উঠল। হ্যাঁ, ওদের বাবা এসে পৌঁছে গেছেন। বাবার সর্বাঙ্গ ভিজে গেছে, তিনি ক্লান্তও বটে। ওভারকোট, টুপি, লাঠি, দস্তানা ইত্যাদি কিছুই তিনি আর খুলে রাখবার সময় পেলেন না। সেগুলো হাতে নিয়েই ছেলে মেয়েদের সঙ্গে পরম উৎসাহে তিনি এঘর ওঘর ছোটাছুটি শুরু করে দিলেন। খেলা শেষ হলে তিনি আগুনের পাশে এসে আহারে বসলেন। ছেলেমেয়েরা তার হাঁটু ধরে কোলে উঠতে লাগলো। মা এসে স্বামীর পাশে বসলেন। সমস্ত দৃশ্যের মধ্যে ফুটে উঠল একটি পরিবারের মুখ আর শান্তির ছবি। দৃশ্য বদল হলো, কিন্তু অতি ধীরে ধীরে এবং অত্যন্ত নিঃশব্দ সঞ্চারে। এবার যে ছবি ফুটে উঠল তাতে দেখা গেল ছোট একটি শোবার ঘর। মৃত্যুশয্যায় শুয়ে আছে পরিবারের সবার ছোট এবং সবথেকে সুন্দর শিশুটি। তার গোলাপ রাঙা গাল দুটি ফ্যাকাশে হয়ে গেছে।
চোখ দুটিও তার নিষ্প্রভ। মৃত্যু সম্পর্কে গ্যাব্রিয়েলের কোনো রকম কৌতূহল ছিল কিনা নিজেই সে জানত না, কিন্তু এখন দেখা গেল একান্ত কৌতূহল নিয়েই এই মৃত্যু দৃশ্য সে দেখছে। শিশুটি মারা গেল। শিশুর ভাই বোনরা সেই ছোট খাটের চারিপাশে এসে ঘিরে দাঁড়ালো। একজন তার ছোট্ট হাতখানি ধরে টানল, কিন্তু সেই হাত এখন মৃত্যু শীতল ও কঠিন হয়ে উঠেছে। সেই হাত স্পর্শ করে সবাই ওরা চমকে উঠল এবং ভীত বিহ্বল দৃষ্টিতে মৃত ভাইয়ের দিকে তাকিয়ে দেখতে লাগলো। মৃত হলেও মনে হলো সুন্দর ওই শিশুটি যেন ঘুমোচ্ছে। তার ভাই বোনেরা কিন্তু ভাবছে ওদের এই ভাই নিশ্চয়ই কোনো দেবদূত, এবং যে স্বর্গে থেকে ওদের সে আশীর্বাদ করছে সেই স্বর্গ অবশ্যই এক উজ্জ্বল ও আনন্দময় স্থান। কুয়াশার মেঘ আবার ঘনিয়ে এলো। ছবিটা মুছে গিয়ে ফুটে উঠল অন্য এক ছবি। বৃদ্ধ বাবা মা খুবই অথর্ব ও অসহায় হয়ে পড়েছেন। পরিবারের মধ্যে যারা ছিল তাদের সংখ্যাও কমে এসে এখন অর্ধেক হয়ে গেছে, কিন্তু তবুও যারা আছে তারা খুবই সুখী ও হৃষ্টচিত্ত। আগুনের ধারে বসে বৃদ্ধ ও বৃদ্ধার মুখ থেকে পুরানো দিনের গল্প শুনতে শুনতে এবং নিজেদের গল্প বলতে বলতে ওদের চোখ মুখ আনন্দে ও তৃপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠেছে। একদিন ওদের বাবা মারা গেলেন। জরা এসে অতি ধীরে ধীরেই তাকে মৃত্যুর শান্তিময় কোলের মধ্যে টেনে নিল। কিছুদিনের মধ্যেই বৃদ্ধের জীবনের সুখ দুঃখের চিরসঙ্গিনী তার স্ত্রীও তাকে অনুসরণ করে সমাধির পাশে এসে বিশ্রাম নিলেন। পরিবারের মধ্যে যারা জীবিত রইল তারা তাদের সমাধির পাশে এসে নতজানু হয়ে বসে আর চোখের জলে মাটির ঘাস ভিজিয়ে দিয়ে বিষণ্ণ হৃদয়ে শোক করতে করতে আবার তারা চলে গেল। কিন্তু তারা কেউ উচ্চকণ্ঠে চিৎকার করে কাঁদল না, আর্তনাদও করল না, কেননা তারা জানে যে মৃতের সঙ্গে একদিন তাদের দেখা হবেই। কর্মব্যস্ত পৃথিবীর মধ্যে আবার তারা ফিরে গেল। তাদের হৃদয়ে সেই পরিপূর্ণতা আর আনন্দ আবার ফিরে এলো। এই ছবির ওপরেও আবার কুয়াশার মেঘ ঘনিয়ে এলো। গ্যাব্রিয়েলের চোখের সামনে ছবিটা ঢেকে গেল। প্রশান্ত বড় মুখখানা গ্যাব্রিয়েলের দিকে ঘুরিয়ে ভূতের রাজা এবার বলল, কি হে বাবু, হে বাবু, দেখে শুনে দেখি মনে হচ্ছে। দৃশ্যপটগুলো যে বেশ সুন্দর, এবং এসব দেখে শুনে যে সে কিছুটা লজ্জা পেয়েছে একথা বিড়বিড় করে কোনো মতে প্রকাশ করতে না করতেই গ্যাব্রিয়েল দেখল ভূতের রাজা আবার তার দিকে কটমট করে তাকিয়ে আছে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! তিক্ত স্বরে ভূতের রাজা বলল, তুমি একটা অতীত লোক। আরও তীব্র ভাষায় ভূতের রাজা কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু কণ্ঠস্বর তার আটকে গেল। শুধু তার মুখ দিয়ে বেরোলো একটাই শব্দ, তুমি। কথাটা বলতেই লিকলিকে সরু একটা পা মাথার ওপরে তুলে এবং লক্ষ্য স্থির করে নিয়ে ধাই করে সে একটা লাথি কষিয়ে দিল গ্যাব্রিয়েলের গ্রাবের পেটে। অন্যান্য ভূতগুলো এতক্ষণ যেন অপেক্ষা করছিল। রাজার দেখা দেখি তারাও এবারে বেচারা গ্যাব্রিয়েলকে ঘিরে ফেলে নির্দয়ভাবে লাথি মারতে শুরু করলো। পৃথিবীর সব দেশেরই প্রচলিত নিয়ম এক, অর্থাৎ রাজা যাকে পদাঘাত করেন প্রজারা সবাই তাকে পদাঘাত করে, আবার রাজা যাকে আলিঙ্গন করে প্রজারাও তাকে আলিঙ্গন করে। এখানেও সেই নিয়ম চলতে লাগলো। ভূতের রাজা এবার বলল, ওকে তোমরা আরও কিছু ছবি দেখাও। রাজার কথা শেষ হতে না হতেই কুয়াশার মেঘটা আবার সরে গেল। সামনে ফুটে উঠল সুন্দর একটা নিসর্গ দৃশ্য। দৃশ্যটা পুরানো এই গির্জা শহরেরই মাত্র আধ মাইল দূরের এবং দিনের বেলার এক প্রাকৃতিক শোভার দৃশ্য। মেঘমুক্ত নির্মল আকাশে সূর্য কিরণ দিয়ে চলেছে। নিচের পৃথিবীতে খাল বিল নদীনালা সবই সেই কিরণ পাতে ঝিলমিল করছে। গাছপালা তৃণলতা সমস্তই সবুজ শ্যামল হয়ে উঠেছে। চতুর্দিকে বসেছে অজস্র ফুলের মেলা। প্রকৃতির বুকে বয়ে চলেছে এক অনাবিল আনন্দ স্রোত। জলের বুকে জেগে উঠেছে ছোট ছোট ঢেউয়ের মিষ্টি ছলাচ্ছল শব্দ। মৃদু হাওয়া লেগে গাছের পাতায় পাতায় উঠছে ঝিরি ঝিরি ধ্বনি। ডালে ডালে পাখিরা গান গাইছে।
এই সুন্দর প্রভাতকে স্বাগত জানিয়ে উঁচু ডালে বসে ঈশ্বরের বন্দনা গান গেয়ে চলেছে একটি লার্ক পাখি। হ্যাঁ, এখন প্রভাতকাল, বসন্তের সেই উজ্জ্বল ও মনোরম প্রভাতকাল। বসন্তের জাদুময় প্রাণস্পর্শে জেগে উঠেছে বনের সব থেকে ছোট পাতাটিও, জেগে উঠেছে সবচেয়ে ক্ষুদ্র তৃণটিও। পিঁপড়ের দল সারি দিয়ে বেরিয়ে পড়েছে দিনের খাদ্য অন্বেষণে। প্রজাপতিরা ডানা মেলে উড়ে উড়ে প্রভাত সূর্যের কিরণ যেন সর্বাঙ্গে মেখে নিচ্ছে। স্বচ্ছ ডানাওয়ালা অসংখ্য পতঙ্গরাও আনন্দ উৎসবে মেতে উঠেছে। ক্ষণস্থায়ী জীবনটাকে তারাও যেন প্রাণ ভরে উপভোগ করে নিচ্ছে অক্লান্তভাবে উড়ে উড়ে। এই সুন্দর দৃশ্য দেখে মানুষের মন বুঝি উদাত্ত হয়ে উঠেছে। বর্ণাঢ্য ও উজ্জ্বল এই শোভা দেখতে দেখতে তারাও তাই পথ চলেছে। আগে থেকে আরও তিক্তভাবে এবং কণ্ঠস্বরে আরও ঘৃণা মিশিয়ে ভূতের রাজা বলল, তুমি দেখছি নেহাতি একটা পতিত লোক। কথাটা বলেই ভূতের রাজা আর একবার পা ছুড়ল। সঙ্গে সঙ্গে দেখা গেল সে গ্যাব্রিয়েলের কাঁধের ওপরে উঠে এসেছে। রাজার দেখা দেখি অন্যান্য ভূতরাও তার কাঁধে এসে উঠে পড়ল। কুয়াশার সেই মেঘটা বারবার করে সরে যেতে লাগলো এবং বারবার করেই ফিরে এলো, এবং এই আসা যাওয়ার ফাঁকে প্রতিবারেই গ্যাব্রিয়েলের গ্র্যাবের সামনে তা তুলে ধরতে লাগলো একটি করে শিক্ষপ্রদ ছবি। ভূতের রাজা কিন্তু তার দলবল নিয়ে গ্যাব্রিয়েলের কাঁধে চড়েই বসে রইল। রাজা মাঝে মাঝে তাকে জুতোর খোঁচা মারে। ব্যথা পেলেও গ্যাব্রিয়েল এখন গভীর মনোযোগের সঙ্গেই ছবিগুলো দেখে যাচ্ছে এবং কোনো কিছুই সে বাদ দিতে চাইছে না। সে দেখল সেই সব মানুষের ছবি যারা কঠোর পরিশ্রম করছে এবং প্রাণপাত পরিশ্রম করেও তারা পেট ভরা আহারের ব্যবস্থা করতে পারছে না, কিন্তু তবুও তারা বড় সুখী, তাদের মন বড় আনন্দময়। তাদের সেই অবোধ চৈতন্যে এই শোভাময়ী প্রকৃতি কতই না আনন্দ আর সুখ দিয়ে চলেছে। গ্যাব্রিয়েল আরও দেখল সেই সমস্ত মানুষদের ছবি যারা অনেক দুঃখ কষ্ট ও কৃচ্ছ সাধনের ভিতর দিয়ে বেড়ে উঠেছে এবং হাসি মুখেই যারা দুঃখ কষ্টকে অগ্রাহ্য করতে শিখেছে। এটুকু না পারলে হয়তো তারা একদিন দুঃখের জাতাকলের পেছনেই গুড়িয়ে শেষ হয়ে যেত, কিন্তু ওদের বুকের ভেতরেই যে নিহিত রয়েছে সুখ, সন্তোষ আর শান্তির মন্ত্র। গ্যাব্রিয়েল আবার দেখল ঈশ্বর সৃষ্ট সেই সমস্ত কোমল দেহধারিণী নারীদের যারা দুঃখ, বিপদ এবং বিরুদ্ধতাকে অনায়াসেই জয় করতে পারে। নারীদের দেখে সে শিখল, হ্যাঁ, এই অপূর্ব সহনশীলতা মানুষ তখনই পায় যখনই তার বুকের ভেতর থাকে অফুরান প্রেম ভালোবাসার স্বতঃস্ফূর্ত প্রস্রবণ এবং ঈশ্বরের প্রতি অচলা ভক্তি ও শ্রদ্ধা। সবশেষে সে দেখল তার নিজের মতোই কিছু মানুষকে যারা কাউকে আনন্দ করতে দেখলে কিংবা কারো সুখ দেখলেই সুন্দর এই পৃথিবীর বুকে বিছুটির মতোই বিষ ছড়াতে শুরু করে। পৃথিবীর যা কিছু ভালো সেগুলোকে মন্দের সঙ্গে তুলনা করে গ্যাব্রিয়েলের কেমন মনে হলো, না, পৃথিবীটা এরকম খুশি খুশি হলেও নেহাত মন্দ হতো না, বেশ সুন্দর আর সভ্যভব্যই হতো মনে হয়। এই রকমই সে যখন ভাবছে, ঠিক সেই সময় কুয়াশার সেই মেঘ যা সর্বশেষ ছবিটাকে এতক্ষণ আড়াল করে রেখেছিল সেটা এবার গ্যাব্রিয়েলের চৈতন্যের ওপরে এসেই জমতে শুরু করলো। তার যেন কেমন ঘুম ঘুম পেতে লাগলো। দেহে মনেও সে অনুভব করতে লাগলো বিপুল আলস্য। শেষ ছবিটা কুয়াশার মধ্যে মিলিয়ে যেতেই গ্যাব্রিয়েলও ঘুমের মধ্যে তলিয়ে গেল। সকাল হতেই গ্যাব্রিয়েল গ্র্যাবের ঘুম ভেঙে গেল। সে দেখল গির্জার চত্বরের মাঝে একটা চ্যাটালো সমাধি ফলকের ওপরে লম্বা হয়ে সে শুয়ে আছে। তার মদের বোতলটা শূন্য অবস্থায় গড়াগড়ি খাচ্ছে তার পাশেই। তার ওয়েস্টকোট, তার লণ্ঠন আর তার কোদাল ইতস্তত ছড়িয়ে পড়ে রয়েছে এবং তাদের ওপরে পুরু হয়ে জমে আছে গত রাত্রিতে পড়া তুষার আস্তরণ। যে পাথরের ওপরে প্রথমবার সেই ভূতটাকে সে বসে থাকতে দেখেছিল, সেই পাথরটাকে এখন সে দেখল থামের মতোই সোজা হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আর যে কবরটা গতকাল সে খুঁড়েছে সেটাও তার থেকে বেশি দূরে নয়।
কাল রাত্রে যেসব ভয়ঙ্কর ব্যাপারগুলো ঘটে গেছে সেগুলো সত্যি কিনা এই নিয়েই গ্যাব্রিয়েল ভাবতে চেষ্টা করলো। কিন্তু উঠে দাঁড়াতে গিয়েই কাঁধে সে একটা দারুণ ব্যথা অনুভব করলো এবং সঙ্গে সঙ্গেই তার মনে পড়ে গেল, হ্যাঁ, ঠিক এই জায়গাতেই ভূতের রাজা তাকে লাথি মেরেছিল বটে। কাজেই গত রাত্রের ব্যাপারগুলো মন গড়া হবে কেন? আস্তে আস্তে উঠে তুষারের ওপরে নজর বুলিয়ে সে দেখল ভূতগুলো যে অত লাফালাফি করে গেল তার কোনো চিহ্ন বা পায়ের ছাপ তুষারের বুকেও দেখা যাচ্ছে না এবং সমাধি ফলকগুলোর ওপরেও দেখা যাচ্ছে না। কিন্তু ব্যাপারটা তখনই তার মাথায় এসে গেল যে ভূতেরা আসলে হচ্ছে অশরীরী আত্মা, তাই তাদের কোনো চিহ্নই তারা রেখে যায় না। পিঠে আর কাঁধে অসহ্য ব্যথা সত্ত্বেও গ্যাব্রিয়েল গ্রাব এবার যতদূর সম্ভব সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করল। ওয়েস্টকোটটা কুড়িয়ে নিয়ে ধুলো ও তুষার ঝেড়ে পরিষ্কার করে গায়ে দিয়ে এবার সে শহরের দিকেই চলতে শুরু করলো। গ্যাব্রিয়েল গ্রাব এখন অন্য এক মানুষ, কিন্তু এমন কোথাও যেতে তার মন চাইল না যেখানে তার এই পরিবর্তন দেখে মানুষজন তাকে ঠাট্টা তামাশা করতে পারে কিংবা সে যে অনুতপ্ত এ কথাও অবিশ্বাস করবে। কোথায় তাহলে যাওয়া যেতে পারে? এই নিয়ে কিছুক্ষণ সে ভাবতে লাগলো। তারপর যেদিকে তার দু চোখ যায় সেদিকেই সে যাবে বলে ঠিক করলো এবং যেখানে গিয়ে সে পৌঁছাবে সেখানেই সে তার রোজগারের উপায় যা হোক কিছু খুঁজে নেবে বলেই ঠিক করলো। সকালবেলায় দেখা গেল গির্জার চত্বরের মধ্যে তার লণ্ঠন, মদের বোতল এবং কোদালটা পড়ে আছে, কিন্তু সে নেই। সবাই বলা বলি করতে লাগলো নিশ্চয়ই এই গির্জার জমাদারকে ভূতেরা ধরে নিয়ে চলে গেছে। কিছু প্রত্যক্ষদর্শীরও অভাব হলো না যারা জোর দিয়েই বলল, হ্যাঁ, তারা স্পষ্টই দেখেছে। এক চোখ কানা একটা বাদামি রঙের ঘোড়ার পিঠে চড়ে গ্যাব্রিয়েল গ্রাব তাদের চোখের সামনে দিয়েই হুস হুস করে আকাশে উড়ে চলে গেল। আর ঘোড়াটাই বা কি অদ্ভুত, তার পেছন দিকটা সিংহের মতন আর ল্যাজটা ঠিক ভাল্লুকের মতন। শেষ পর্যন্ত সকলেই এ কথা গভীরভাবে এবং শ্রদ্ধার সঙ্গেই বিশ্বাস করে নিল। গির্জার যে বর্তমান জমাদার সেও এখন সামান্য কিছু বকশিস পেলেই কৌতূহলী মানুষদের একটা হাওয়া মোরগের ভাঙা অংশ এনে দেখিয়ে বলে সেটা নাকি গ্যাব্রিয়েল গ্রাবের উড়ন্ত ঘোড়ার পায়ে লেগে ভেঙে গিয়েছিল এবং টুকরোটা সে নিজেই কুড়িয়ে পেয়েছে এই গির্জার চত্বরে। দুর্ভাগ্যক্রমে এই সব গল্পের স্থায়িত্ব শেষ পর্যন্ত আর রইল না, কেননা বছর 10 পরে বৃদ্ধ ও বাদগ্রস্ত গ্যাব্রিয়েল গ্রাব ছিন্ন পোশাকে সশরীরেই এসে উপস্থিত হলো এই শহরে। গির্জার যাজককে এবং শহরের মেয়রকে নিজের কাহিনী সবই সে খুলে বলল। কালক্রমে তার সেই কাহিনী ইতিহাসে পরিণত হলো এবং আজ পর্যন্ত সেই কাহিনী একইভাবে চলে আসছে। কিন্তু মুশকিল হলো তাদের নিয়ে যারা ওই হাওয়া মোরগের গল্পে বিশ্বাস করেছিল। যে কথা তারা একবার মনে প্রাণে বিশ্বাস করেছে সে কথা তার কি আর সহজে বদল করতে চায়? বিজ্ঞের মতো তারা কেবল তাকায় আর কাঁধ নাচায়। কপালে হাত চাপা দিয়ে নিজেদের মধ্যেই তারা কানাকানি করে বলে এসব আর কিছুই নয়। ওই ব্যাটা গ্যাব্রিয়েল গ্রাব চোলাই মদ গিলে এতকাল ওই কবরখানার মধ্যেই কোথাও ঘুমিয়েছিল। ভূতেদের আস্থা নয়, গ্যাব্রিয়েল যা কিছু দেখেছে সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ওই লোকগুলি মুখ বেঁকিয়ে বলে এসব কোনো ব্যাপারই নয়। আসলে লোকটার বয়স হয়েছে, দুনিয়ার অনেক কিছু দেখেছে আর জ্ঞানগম্যও কিছু হয়েছে, কিন্তু এইসব ব্যাখ্যা কোনো কালেই কারো মনে ধরেনি এবং কালক্রমে এসব ব্যাখ্যা অচল হয়ে পড়ে। তবে কাহিনীর সত্যতা যাই হোক না কেন, এই কথা ঠিক যে শেষ বয়সে গ্যাব্রিয়েল গ্রাব বাতে একেবারে পঙ্গু হয়ে পড়েছিল এবং তার কাহিনীর মধ্যে মহৎ কিছু না হোক অন্তত সাধারণ নীতিকথা একটা আছেই। নীতিকথাটা হচ্ছে এই: বড়দিনের সময় কেউ যদি মেজাজ খারাপ করে এবং একা একাই পান ভোজন করে তাহলে সে যেন ভেবে রেখে দেয় যে তিলমাত্র ভালো তার হতে পারে না। ভূতের আস্তানায় যে সব ভূতদের গ্যাব্রিয়েল গ্রাব দেখেছিল, দরকার হলে এবং ক্ষেত্র বুঝে তারা আরও অবিশ্বাস্যভাবে খারাপ ব্যবহার করলেও কিছু বলবার ছিল না।
এতক্ষণ শুনছিলেন চার্লস ডিকেন্সের গল্প অবলম্বনে গির্জার ভূত। নানা স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন।